হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিএসসিই। আজকে আবার একটা টপিক নিয়ে তোমাদের সাথে আমি একটু আলোচনা করতে চলে এসেছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে ন্যাচারাল ভেজিটেশনের সেকেন্ড পার্ট আমরা বলতে পারি। সেকেন্ড পার্ট কেন বলছি, অলরেডি ন্যাচারাল ভেজিটেশন কাকে বলে এবং ভারতে কত রকমের ভেজিটেশন দেখা যায় এবং কিছু টাইপের বিশ্লেষণ আমরা আগে একটি ক্লাসে করেছি। আজকে আমরা বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলোর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা বিশ্লেষণ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে চলো আমরা দেখে নিই আজকে আমরা কোথা থেকে শুরু করছি। দেখো, এখানে আমাদের ন্যাচারাল ভেজিটেশনের ভাগগুলো দেওয়া রয়েছে। ন্যাচারাল ভেজিটেশন বলতে আমরা বুঝি স্বাভাবিক উদ্ভিদ। তো স্বাভাবিক উদ্ভিদ আমরা কাকে বলি সেটা আমরা অলরেডি আগের দিন ক্লাসে দেখেছি, আমি ডিসকাস করেছি তোমাদের সাথে। এবং এই পার্টটা ট্রপিক্যাল এভারগ্রিন অ্যান্ড সেমি এভারগ্রিন, এটাও আমরা অলরেডি আগের দিন ক্লাসে স্টাডি করেছি। নাম্বার বি পার্ট ট্রপিক্যাল ডেসিডুয়াস, এটাও আমরা অলরেডি আগের দিন ক্লাসে আলোচনা করেছি। ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস, এটাও আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছি। এবং ট্রপিক্যাল থ্রন বা যেটাকে আমরা বলি ক্রান্তীয় কাঁটা জাতীয় বনভূমি, এটাও আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছি। এর পরেরটা থেকে আজকে আমরা শুরু করব বলতে পারো। এর পরের পার্ট হচ্ছে আমাদের ডি, ট্রপিক্যাল মাউন্টেন ভেজিটেশন। এখান থেকে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব। তো আজকে আমাদের ক্লাস শুরু করার প্রথমে জাস্ট এক কথাই বলে রাখি যে আমরা আমাদের দেশে প্রায় 5 থেকে 6 রকমের ভেজিটেশন দেখতে পাই। তো এই 5 থেকে 6 রকমের যে ভেজিটেশনের টাইপ আমরা দেখতে পাই, তার মধ্যে অলরেডি 3 রকমের টাইপ, মানে যেটাকে এভারগ্রিন বা চিরহরিৎ, 2 নাম্বার হচ্ছে পর্ণমোচী বা ডেসিডুয়াস, এবং 3 নাম্বার হচ্ছে কাঁটা জাতীয়, এটা আমরা অলরেডি দেখে নিয়েছি। পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা দেখব, আজকে আমরা 4 নাম্বার ভাগ থেকে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের মাউন্টেন ভেজিটেশন। আচ্ছা, এই মাউন্টেন ভেজিটেশনের বৈশিষ্ট্য জানার আগে আমরা একটু জেনে নিই যে দেখো, আমাদের দেশে পাহাড় মূলত দুটো জায়গা, দুই দিকে রয়েছে। একটা রয়েছে আমাদের উত্তরের পাহাড়, আরেকটা রয়েছে আমাদের দক্ষিণের পাহাড়। মানে ভারতের উত্তর থেকে শুরু করে উত্তর পূর্বে বিস্তৃত রয়েছে আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল, এবং দক্ষিণে রয়েছে আমাদের ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট। বাট দুটি পাহাড়ের মধ্যে অনেক ডিফারেন্স আমরা দেখতে পাই। যেমন উত্তরের বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল যেটা রয়েছে উত্তর এবং উত্তর পূর্বে হিমালয়ের অংশ, সেখানে কিন্তু বরফাবৃত অংশ আমরা বেশি দেখি। এবং আমাদের দক্ষিণে যেটা রয়েছে সেগুলো আমাদের শুষ্ক পাহাড়, মানে পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট, উচ্চতা খুব একটা বেশি নয়, সেখানে কোনো বরফাবৃত অঞ্চল আমরা দেখি না। তাই আমরা প্রথমেই যে ভাগটা করেছি সেটা হচ্ছে আমাদের ভারতে যত রকমের পাহাড় রয়েছে সেই পাহাড়ি ভেজিটেশনটাকে মেনলি আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পেনিনসুলার মাউন্টেন ভেজিটেশন, নাম্বার 2 হচ্ছে হিমালয়ান মাউন্টেন ভেজিটেশন। পেনিনসুলার মাউন্টেন ভেজিটেশন মানে হচ্ছে আমাদের উপদ্বীপীয় ভারতে বা দক্ষিণ ভারতে আমরা যে ভেজিটেশন দেখতে পাই সেই ভেজিটেশন গুলোর ভাগ, এবং হিমালয় মানে ভারতের উত্তর এবং উত্তর পূর্ব দিকে যে পাহাড় দেখতে পাই তার ভাগ। আচ্ছা, পার্বত্য ভেজিটেশন পড়ার ক্ষেত্রে আমরা যেটা একটু মাথায় রাখবো প্রথমেই, যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে পাহাড়ের উচ্চতা অনুযায়ী কি গাছ দেখা যায়। এর আগে যে ভাগগুলো আমরা পড়ছিলাম সেই ভাগের ক্ষেত্রে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল যে তাদের লোকেশন অ্যাকর্ডিং টু স্টেট। মানে সাপোজ ধরো একটা উদাহরণ যদি আমরা দিই, যে ভারতের চিরহরিৎ বনভূমি ভারতের কোন রাজ্যে দেখা যায়, তো ভারতের কোন রাজ্যে দেখা যায় এই চিরহরিৎ বনভূমি, এইভাবে আমরা লোকেশন পড়ছিলাম। কিন্তু এই পার্বত্য বনভূমির ক্ষেত্রে এই ধরো সাপোজ কোন একটা বন গাছ, যেমন ধরো পাইন গাছ, আমরা ভারতের কোন রাজ্যে দেখতে পাই সেই রাজ্যটার নাম বললেই আমাদের জানাটা পরিপূর্ণভাবে হয় না। কারণ আমরা পাহাড়ে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের গাছ দেখতে পাই, তো সেখানে শুধুমাত্র একটা রাজ্যের নাম জানলেই জানাটা আমাদের কাছে পরিপূর্ণরূপে হয় না। তো সেই কারণে আমরা যখন মাউন্টেনের ভেজিটেশন পড়তে শুরু করব, তখন আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু হাইট কি কি গাছ বা ভেজিটেশন দেখা যায়, সেই অনুযায়ী আমরা এখানে নোটটা রিপ্রেজেন্ট করেছি।
আচ্ছা, প্রথম যে ভাগটা রয়েছে দেখো, সেটা হচ্ছে আমাদের পেনিনসুলার মাউন্টেন ভেজিটেশন। মানে উপদ্বীপীয় ভারতে আমরা যে পার্বত্য অঞ্চল দেখতে পাই, তো এই উপদ্বীপীয় ভারতে আমরা যে পার্বত্য অঞ্চল দেখতে পাই সেই অঞ্চলের যে ভাগটা রয়েছে। ওকে, আচ্ছা, প্রথমে দেখো পেনিনসুলারকে আমরা মেনলি দুটো হাইটে ভাগ করেছি। দুটো হাইট কেন করেছি না, আমাদের দক্ষিণ ভারতে পাহাড়গুলো যে রয়েছে তার উচ্চতা খুব বেশি নয়। আমাদের পুরো দক্ষিণ ভারতের বা উপদ্বীপীয় ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। যে আনাইমুদির সর্বোচ্চ হাইট হচ্ছে লেস দেন 3000 মিটার, অ্যাপ্রক্সিমেটলি 2000 সামথিং মিটার, 2700 সামথিং মিটার বললে বেটার হয়, মানে 3000-এর কম। তাহলে 3000টাই যদি আমরা অ্যাভারেজ হাইট একটা ধরে নিই আমাদের দক্ষিণ ভারতের ক্ষেত্রে সর্বোচ্চ, তো সেই ক্ষেত্রে আমরা দুটো ভাগ করতে পারি পেনিনসুলার মাউন্টেনকে। যে প্রথমটা দেখো, ফুট হিলস জোন টু 1500 মিটার। ফুট হিলস জোন থেকে 1500 মিটার মানে হচ্ছে পাদদেশ থেকে 1500 মিটার, মানে পাহাড়ের পাদদেশ থেকে 1500 মিটার পর্যন্ত এটার উচ্চতা রয়েছে। এবং সেখানে প্রধানত বুশ অ্যান্ড গ্রাস টাইপ ভেজিটেশন, মানে ঘাস এবং লতা গুল্ম জাতীয় আমরা উদ্ভিদ জগৎ দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে মোর দ্যান 1500 মিটার, যেখানে আমরা ক্যামেলিয়া, ম্যাগনোলিয়া, লরেন্স, ওয়াটাল, সিনকনা, রডোডেন্ড্রন এই ধরনের গাছ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা দক্ষিণ ভারতে পাহাড়ের পাদদেশ থেকে 1500 মিটার পর্যন্ত পার্টিকুলারলি কোনো বৈশিষ্ট্যের উদ্ভিদ নয়, সেখানে আমরা ঘাস, লতা, পাতা, গুল্ম এই ধরনের গাছগুলো দেখতে পাচ্ছি। আর তার ওপরে মানে 1500 মিটারের ওপরে, মানে 1500 থেকে একেবারে লাস্ট অব্দি, মানে ওই অ্যাপ্রক্সিমেটলি ধরো যতটা হাইট আছে 2700 সামথিং, সেই উচ্চতা পর্যন্ত আমরা মেনলি ক্যামেলিয়া, ম্যাগনোলিয়া, লরেন্স, ওয়াটেল, সিনকনা, রডোডেন্ড্রন এই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো হাইটে দু ধরনের গাছ দেখতে পাচ্ছি। আমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন হাইট অনুযায়ী গাছের নাম দিয়ে আসে, এবং যে কোনো পরীক্ষাতে তুমি দেখবে না কখনো যে কোনো পার্বত্য অঞ্চলের গাছের কোনো একটা নাম দিয়ে বলে এটা কোন রাজ্যে দেখা যাচ্ছে। পাহাড়ে অঞ্চলের উদ্ভিদের পরীক্ষাতে দেওয়া মানেই সেটা ইম্পর্টেন্ট হচ্ছে কোন হাইটে কি গাছ দেখা যায়। এবং এই ইনফরমেশন কোনো জিকে বইতে একদম পারফেক্টলি পাবে না, সেজন্যই আমি তোমাদের সাথে ক্লাসে আজকে এই ডিসকাশনটা শেয়ার করছি। কোনো বইতেই এই ভাগটা কিন্তু পারফেক্টলি তোমরা পাবে না। তাহলে পেনিনসুলার দুটো ভাগ করলাম, এবার চলে আসছি আমরা নেক্সট হিমালয়ান মাউন্টেন ভেজিটেশন। হিমালয়ান মাউন্টেন ভেজিটেশনের কাছে একটা পয়েন্ট আমাদের খুব মনে রাখার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমাদের হিমালয়া আমাদের ভারতের উত্তর থেকে শুরু করে উত্তর পূর্ব দিকে অবস্থিত। তো ভারতের উত্তর থেকে শুরু করে উত্তর পূর্ব দিকে যে বিস্তৃত রয়েছে, সেই বিস্তৃত জায়গাটিতে আমাদের অনেক রকমের উচ্চতা গাছ আমরা লক্ষ্য করতে পারি। এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে আমরা হিমালয়কে দুটো ভাগে ভাগ করেছি। একটা ইস্ট, দেখো একটা ইস্টার্ন হিমালয়া আর একটা ওয়েস্টার্ন হিমালয়া। তো কি বেসিসে ভাগটা করেছি দেখো, ভারতের ইস্টার্ন পার্টে হিমালয়ার যে অংশ পড়ছে সেটাকে আমরা ইস্টার্ন হিমালয়া হিসাবে চিহ্নিত করছি। মানে ধরো সিকিম, ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল এই যে পোর্শন গুলো থাকছে এগুলোকে আমরা ইস্টার্ন হিমালয়া বলেই চিহ্নিত করছি। আর ভারতের ওয়েস্ট পার্টে যে অংশটা থাকছে, ওয়েস্ট পার্ট মানে হচ্ছে যেখানে ধরো আমাদের কি বলবো, ওই যেটাকে আমরা ভারতের নর্থ পার্ট বলে থাকি, অ্যাকচুয়ালি ওয়েস্ট পার্ট বললে ভুল হবে। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ম্যাপ ভারতের নর্থে হিমালয়ার যে অংশ পড়ছে, যেমন ধরো সেখানে জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এই রাজ্যগুলোর অবস্থান রয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, তো সেই পোর্শনটাকে আমরা ওয়েস্টার্ন হিমালয়া হিসেবে চিহ্নিত করছি। ঠিক আছে, আরেকবার রিপিট করছি কথাটা, দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে এখানে আমরা হিমালয়ার মাউন্টেন ভেজিটেশনের ক্যারেক্টারিস্টিক্স যখন পড়তে শুরু করব, হিমালয়ার যেহেতু উচ্চতা বেশি তাই আমরা অনেকগুলো ডিভিশন এখানে আমরা দেখতে পাবো অ্যাকর্ডিং টু হাইট। কিন্তু ডিভিশন করার সময় আমরা প্রথমে হিমালয়াকে দুটো ভাগে ভেঙে নিয়েছি।
একটা হচ্ছে আমাদের ইস্ট পার্ট, একটা হচ্ছে আমাদের ওয়েস্ট পার্ট। ইস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ধরো সিকিম, ওয়েস্ট বেঙ্গলের আপার পার্ট, অরুণাচল, এই পোর্শনটা মানে ভারতের পূর্ব দিকে হিমালয়ের যে অংশ রয়েছে সেটাকে আমরা ন্যাচারালি ইস্টার্ন হিমালয়া বলে চিহ্নিত করছি। এবং ভারতের উত্তর দিকে হিমালয়ের যে অংশ রয়েছে সেই পোর্শনটাকে এখানে আমরা নর্দার্ন হিমালয়া না বলে ওয়েস্টার্ন হিমালয়া বলে চিহ্নিত করছি। তাহলে এখানকার ওয়েস্টার্ন হিমালয়া মিন্স হচ্ছে ভারতের উত্তর দিকে অবস্থিত হিমালয়ের অংশ। ওকে, আশা করি এবার বুঝতে পেরেছো। তো চলো প্রথম দেখে নিই আমাদের কি হাইট রয়েছে। প্রথম রয়েছে দেখো ফুট হিলস জোন 2000 মিটার অফ ইস্টার্ন হিমালয়া। সেখানে আমরা মেইনলি এভারগ্রিন অ্যান্ড ডেসিডুয়াস টাইপ ভেজিটেশন দেখতে পাই, মানে চিরহরিৎ এবং আমাদের পর্ণমোচী জাতীয় উদ্ভিদ আমরা প্রধানত পূর্ব হিমালয়ার পাদদেশ থেকে শুরু করে 1000 মিটার উচ্চতায় দেখতে পাচ্ছি। আচ্ছা, যেখানে আমরা এভারগ্রিন আর ডেসিডুয়াস মানে চিরহরিৎ আর পর্ণমোচী একসাথে দেখতে পাই সেটাকে আমরা সিম্পলি এক কথায় কি বলতে পারি, মিক্সড ফরেস্ট। তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি এক কথায় কি দেখতে পাচ্ছি, মিক্সড ফরেস্ট, যেখানে শাল, টিক, গড়ান, ব্যাম্বু, জারুল প্রভৃতি গাছগুলো আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তাহলে এভারগ্রিন অ্যান্ড ডেসিডুয়াস মনে রাখাটাও বেটার হচ্ছে, মনে রাখাটা মিক্সড ভেজিটেশন বা মিক্সড ফরেস্ট আমরা লক্ষ্য করতে পারছি আমাদের ভারতের ইস্টে পাহাড়ের পাদদেশে। নেক্সট পয়েন্টে দেখো ফুট হিল জোন 2000 মিটার অফ ওয়েস্টার্ন হিমালয়া। ইস্টার্ন হিমালয়ের পাদদেশে যেমন আমরা উদ্ভিদ দেখেছিলাম, সেম টু সেম আমাদের ওয়েস্টার্ন হিমালয়ার পাদদেশে আমরা মেইনলি ঘাস ও বুশ জাতীয় ভেজিটেশন দেখতে পাচ্ছি। বুশ মানে হচ্ছে আমাদের গুল্ম, মানে তোমরা জবা গাছ প্রত্যেকে দেখেছো, তো জবা গাছ হচ্ছে আমাদের গুল্ম জাতীয় গাছ, ঠিক আছে। তো জবা গাছ দেখতে পাচ্ছি আমরা এখানে গুল্ম জাতীয়। তো ফুট হিল জোন 2000 মিটারে ওয়েস্টার্ন হিমালয় মেনলি আমরা বুশ আর গ্রাস দেখতে পাচ্ছি। নেক্সট আমরা দেখছি 1000 মিটার টু 3000 মিটার অফ ইস্টার্ন হিমালয়া। 1000 থেকে 3000 মিটার উচ্চতায় ভারতের পূর্ব হিমালয়ে আমরা প্রধানত এভারগ্রিন ফরেস্ট দেখছি এবং তাদের মধ্যে ওক, চেস্টনাট, ব্রিচ এই গাছগুলো প্রধান। তার কারণ হচ্ছে মাথায় রাখবে, যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানে আমরা এভারগ্রিন দেখি। তাহলে পূর্ব হিমালয়ে 1000 থেকে 3000 মিটার উচ্চতায় আমাদের বৃষ্টিপাত বেশি এবং সেই জন্য এখানে আমরা কি ধরনের গাছ দেখছি, এভারগ্রিন ভেজিটেশন লক্ষ্য করতে পারছি, যেখানে ওক, চেস্টনাট এই গাছগুলো আমাদের প্রধান রয়েছে। নেক্সট 1000 থেকে 2000 মিটার উচ্চতায় ওয়েস্টার্ন হিমালয়ে, মানে আমরা আবার ওয়েস্ট পার্টে চলে যাচ্ছি, মানে যেটা ভারতের নর্দার্ন পার্টে অবস্থিত, সেখানে আমরা মেনলি ডেসিডুয়াস বা পর্ণমোচী টাইপের গাছ, চির, পাইন এগুলো দেখতে পাচ্ছি। নেক্সট হাইট দেখো, আমরা কিন্তু মানে সিকোয়েন্স অনুযায়ী এগোচ্ছি, হ্যাঁ ভালো করে লক্ষ্য করবে যে আমরা প্রথমে একটা করে হাইট ইস্ট বলছি, পরে একটা করে হাইট ওয়েস্ট বলছি। নেক্সট দেখো 3000 থেকে 4000 মিটার ইস্টার্ন হিমালয়াতে, সেখানে আমরা মেইনলি অ্যালপাইন টাইপ ভেজিটেশন দেখতে পাচ্ছি, যেখানে ফার, স্প্রুস, সিডার, সিলভার ফার এই ধরনের গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে 2000 থেকে 3000 মিটার ওয়েস্ট, আগেরটা ইস্ট তাহলে এটা ওয়েস্ট, যেখানে আমরা মেইনলি অ্যালপাইন টাইপ ভেজিটেশন যেমন হচ্ছে ওই ফার, স্প্রুস, সিডার এই ধরনের গাছ দেখতে পাচ্ছি। আচ্ছা, অ্যালপাইন টাইপ ভেজিটেশনটার বাংলা আমরা বলি সরল বর্গীয় উদ্ভিদ। যে সমস্ত গাছগুলো খুব লম্বা লম্বা হয় এবং একটু পাহাড়ের হাই অল্টিটিউডে দেখা যায় তাদেরকে আমরা অ্যালপাইন ফরেস্ট বা বাংলায় সরল বর্গীয় উদ্ভিদ বলে থাকি। লাস্টের দিকে চলে আসছি এবার আমরা, দেখো 4000 থেকে 5000 মিটার উচ্চতায় ইস্টার্ন হিমালয়াতে আমরা মেনলি যেটা দেখতে পাচ্ছি মেনলি রডোডেনড্রন, জুনিপার, দেওদার এই ধরনের গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা ব্যাপার দেখো, কনিফেরাস টাইপ ভেজিটেশন। কনিফেরাস, কনিফেরাস মানে হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি
এক্সমাস ট্রি টাইপের গাছ রয়েছে, ঠিক আছে। এক্সমাস ট্রি মানে এরকম ট্রায়াঙ্গেল শেপের যে গাছগুলো হয় সেগুলোকে আমরা কনিফেরাস টাইপ ভেজিটেশন বলে থাকি। তো এই কনিফেরাস টাইপ ভেজিটেশন আমরা দেখতে পাচ্ছি কোথায়? আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5,000 মিটার উচ্চতার মধ্যে। মানে যাদের পাতাগুলো, এদের এই কনিফেরাস টাইপ ভেজিটেশনের একটা বৈশিষ্ট্য আছে, দেখবে তোমরা হয়তো অনেকেই দেখেছো, আমরা এক্সমাস ট্রি কিনে থাকি, এরকম টাইপের গাছগুলো হয় দেখতে, অনেকটা এরকম টাইপের গাছগুলো হয়। গাছগুলোর যে পাতাগুলো হয় সেগুলো করাতের মতো কাটা 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 থাকে, ঠিক আছে। তো যাতে স্নোফলস হলে স্নো গুলো না জমে ঝরে পড়ে যায়, তাই আমরা এগুলোকে কি বলি? আমাদের কনিফেরাস টাইপ ভেজিটেশন বলে থাকি। তো বা এটাকে আমরা পাইন জাতীয় উদ্ভিদ বলতে পারি। তো এই ধরনের গাছগুলোকে আমরা মূলত এই জায়গাগুলোতে দেখতে পাই, মানে 4,000 থেকে 5,000 মিটার উচ্চতায় ইস্টার্ন হিমালয়তে আমরা এই ধরনের গাছগুলো দেখতে পাই, যেগুলোকে আমরা কনিফেরাস বা পাইন জাতীয় গাছ বলি। নেক্সট হচ্ছে 3,000 থেকে 5,000 মিটার উচ্চতায় ওয়েস্টার্ন হিমালয়াতে আমরা মেনলি ওই সেম কনিফেরাস টাইপ ভেজিটেশন, রডোডেনড্রন, জুনিপার, দেওদার, রডোডেনড্রন, জুনিপার, দেওদার এই ধরনের উদ্ভিদগুলোকে আমরা দেখতে পাই। তো লাস্টের দিকে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যখনই আমরা আস্তে আস্তে একটু হাই অল্টিটিউডে উঠে যাচ্ছি তখনই আমরা সেখানে একটু পাইন জাতীয় গাছ বা কনিফেরাস টাইপের গাছ দেখতে পাচ্ছি, কারণ যত ওপরে উঠছি তত সেখানে স্নো এরিয়াটা বেশি হয়ে যাচ্ছে। তো স্নোফলস যখন হয় সব গাছ স্নোফলসে বাঁচতে পারে না, তো যারা স্নোফলস অ্যাডাপ্ট করতে পারে সেই ধরনের গাছকেই আমরা হাই অল্টিটিউডে দেখতে পাই। এবার দুটো দিকের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, মানে ইস্টার্ন হিমালয়ের ক্ষেত্র এবং ওয়েস্টার্ন হিমালয়ের ক্ষেত্র, দুটো দিকের ক্ষেত্রেই তোমরা লক্ষ্য করে দেখো আমরা কিন্তু লাস্ট হাইট করেছি 5,000 মিটার। তার কারণ হচ্ছে 5,000 মিটারের ওপরে কোনো গাছ, মানে ডালপালা যুক্ত কোনো গাছ থাকে না, কারণ 5,000 মিটারের ওপরে ক্রমাগত আমাদের বরফ জমতে থাকে, বরফ জমতে থাকে। তো বরফ জমতে থাকে বলে ওখানে ডালপালা যুক্ত কোনো গাছ দেখা যায় না, ওখানে প্যারাসাইট টাইপ গাছ দেখা যায়। তাই আমাদের যে ন্যাচারাল ভেজিটেশন, যেটাকে আমরা স্বাভাবিক উদ্ভিদ বলে থাকি, সেটা মূলত আমরা পাহাড়ের 5,000 মিটার হাইট অবধি দেখতে পাই। তাই আমরা হিমালয়ের 5,000 মিটার হাইট পর্যন্তই এই উচ্চতাযুক্ত অঞ্চলে আমরা গাছ ভেরিয়াস টাইপ অফ ভেজিটেশন দেখতে পাই, যেটা তোমাদের সাথে ডিটেলস ডিসকাশন করলাম। এবং এই ভাগ কিন্তু তোমরা কোনো জিকে বই পড়লেও পাবে না, কারণ এই ভাগটা ডিটেলসে কোথাও দেওয়া থাকে না। তো আশা করি এর বাইরে পরীক্ষাতে প্রশ্ন আসার আমাদের কিছু থাকে না, মানে এর থেকে বেশি ডিটেলস আমাদের আর কিছু হতে পারে না। তাই যতটা ডিটেলস পড়লে আমাদের যত কঠিন প্রশ্নই আসুক না কেন আনসার করা পসিবল, ততটা ডিটেলসই আমি তোমাদের সাথে ডিসকাশন করলাম। তো এবার চলে যাব আমরা ট্রপিক্যাল মাউন্টেন ফরেস্ট কমপ্লিট করে, এবার চলে যাব আমরা নেক্সট পার্টে, সেটা হচ্ছে আমাদের ট্রপিক্যাল ম্যানগ্রোভ ফরেস্ট। আচ্ছা, ম্যানগ্রোভ ফরেস্টের একটা অন্যতম বৈশিষ্ট্য আছে। প্রথমত ম্যানগ্রোভ ফরেস্ট আমরা বলতেই কোন জায়গার নাম মনে আসে? সুন্দরবনের নাম মনে আসে, ঠিক আছে। তো এই ম্যানগ্রোভ ফরেস্ট আমরা যে অঞ্চলে দেখতে পাই সেই অঞ্চলটা হচ্ছে আমাদের মেইনলি কোস্টাল রিজিয়ন, ভারতের কোস্টাল অঞ্চল বা সামুদ্রিক অঞ্চলে আমরা মূলত ম্যানগ্রোভ ফরেস্ট লক্ষ্য করতে পারি। এই ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু কোনো জলবায়ু বা ধরো মৃত্তিকার উপরে নির্ভর করে জন্মায় না। এই কথাটা উল্লেখ করার কারণ হচ্ছে, আমি যখন তোমাদের প্রথম এই চ্যাপ্টার পড়াতে শুরু করি তখন আমি বলেছিলাম যে আমাদের স্বাভাবিক উদ্ভিদ বলতে যে ডেফিনেশন বোঝায় সেটা হচ্ছে যে মানে প্রকৃতির ওপরে বিভিন্ন জায়গায় যে ভেরিয়াস জলবায়ু রয়েছে এবং মাটি রয়েছে তার উপরে নির্ভর করে যে গাছ জন্মায় তাকেই আমরা বলি ন্যাচারাল ভেজিটেশন। তো এখানে আমরা যেটা দেখছি যে ম্যানগ্রোভ ফরেস্ট অবশ্যই প্রকৃতির বৈশিষ্ট্যের উপরে ডিপেন্ড করেই জন্মায়, কিন্তু জলবায়ুর উপরে ডিপেন্ড করে জন্মায় না। আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট মেনলি জন্মায় স্যালাইন সয়েল বা লবণাক্ত মাটির উপরে ডিপেন্ড করে। লবণাক্ত মাটিটা হচ্ছে এই সয়েলের
মূল ভিত্তি আমরা বলতে পারি। তাই দেখো ম্যানগ্রোভ ফরেস্টে এখানে আমাদের কোনো অ্যাভারেজ টেম্পারেচার বা অ্যাভারেজ রেনফল এরকম কোনো পয়েন্ট নেই। তাহলে আমরা ভারতের যে অঞ্চলে স্যালাইন সয়েল দেখতে পাবো, মানে লবণাক্ত মাটি দেখতে পাবো, সেখানেই আমরা কি দেখতে পাবো? ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাবো। আর এই ম্যানগ্রোভ ফরেস্ট ভারতের 9টা কোস্ট লাইন বা উপকূল রেখা যুক্ত অঞ্চলে আমরা দেখতে পাই। তার কারণ হচ্ছে আমাদের যে সুন্দরবন শুধু একা নয়, আমাদের ভারতের যে উপকূল রেখা 9টা রাজ্যের সাথে জড়িত। মানে আমরা ধরো যদি দক্ষিণ ভারতটা আঁকি, দেখো আমি পাশে একটু ছোট্ট করে আঁকছি। আচ্ছা, এই পেজটাতে আমি একটু ছোট করে যদি এই সাইডটাতে আঁকি, এই যে পুরো অংশটা রয়েছে, এই পুরো অংশটাই কিন্তু আমাদের এই গুজরাট থেকে শুরু করে আমাদের এই টোটাল কোস্টটাই কিন্তু হচ্ছে আমাদের কোস্টাল রিজিয়ন, মানে উপকূল অঞ্চল আমরা বলে থাকি। দেখো এখানে রয়েছে আমাদের গুজরাট, এটা হচ্ছে আমাদের মহারাষ্ট্র, এই সাইডে রয়েছে গোয়া, এটা কর্ণাটকা, এটা কেরল, এটা হচ্ছে আমাদের তামিলনাড়ু, এটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ, এটা ওড়িশা, এটা হচ্ছে ডাব্লিউবি। তো 1 2 3 4 5 6 7 8 9, তোমরাও কাউন্ট করে দেখবে আমার সাথে। 9টা স্টেটের সাথে আমাদের ভারতের উপকূল রেখা জড়িত, ভারতের মূল ভূখণ্ডের বলতে পারো 9টা রাজ্যর সাথে আমাদের কোস্ট লাইন কানেক্টেড। তাহলে কোস্ট লাইন কানেক্টেড মানে এই 9টা রাজ্যর মধ্যেই আমরা স্যালাইন সয়েল বা লবণাক্ত মাটির উপস্থিতি লক্ষ্য করতে পারি। আর যেখানেই আমরা লবণাক্ত মাটি দেখব, সেখানেই আমরা ম্যানগ্রোভ ফরেস্টের উপস্থিতি লক্ষ্য করতে পারবো। বাট তোমরা এতদিন ধরে যেটা জেনে এসেছো যে ম্যানগ্রোভ ফরেস্ট মানেই হচ্ছে সুন্দরবন। হ্যাঁ, অবশ্যই আমরা ম্যানগ্রোভ ফরেস্ট বললে প্রথমেই সুন্দরবনের কথাই ভাবি। তার কারণ হচ্ছে সুন্দরবন ভারতের সব থেকে বেশি প্রচলিত বা বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট, কারণ এটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। তাই যখনই আমরা ম্যানগ্রোভ ফরেস্টের কথা বলি, প্রথমেই মাথাতে চলে আসে সুন্দরবন। বাট সুন্দরবন ছাড়াও ভারতে এই প্রত্যেকটা রাজ্যতে এক বা একাধিক ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে। সেই নামগুলো চলো আমরা দেখে নিই। আচ্ছা, যদি আমরা সিকোয়েন্স অনুযায়ী আমি তোমাদের বোঝাই, দেখো গুজরাট রাজ্যে কি রয়েছে। দেখো গুজরাট রাজ্যে রয়েছে কচ্ছ। তাহলে গুজরাট রাজ্যে যে ম্যানগ্রোভ ফরেস্টটা রয়েছে সেটাকে আমরা বলছি কচ্ছ। গুজরাটের পরে আমরা চলে আসি মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে আমাদের কোন ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে? আমাদের পরের মহারাষ্ট্র, এই যে মহারাষ্ট্রে দুটো আছে, দেখো গুজরাটের পরে মহারাষ্ট্র রয়েছে, রত্নগিরি এবং আচরা, এই দুটো দেখতে পাচ্ছি। তাহলে মহারাষ্ট্রে একটা ম্যানগ্রোভ ফরেস্ট নয়, দুটো ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাচ্ছি, রত্নগিরি এবং আচরা। নেক্সট স্টেট হচ্ছে গোয়া। গোয়াতে আমরা দেখতে পাচ্ছি গোয়ার যে ম্যানগ্রোভ ফরেস্ট তার নাম গোয়া। গোয়ার পরে রয়েছে কর্ণাটক। কর্ণাটকে আমরা দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ ফরেস্টের নাম কুন্দাপুর। আচ্ছা, নেক্সট কর্ণাটকের পরে কেরল রয়েছে। কেরল স্টেটে আমরা দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ ফরেস্টের নাম ভেম্বনাথ। ভেম্বনাথ নামটা হয়তো তোমাদের কাছে চেনা, কারণ ভেম্বনাথ নামে একটি কয়ালো আমরা এই কেরালাতে দেখতে পাই। কেরালা হয়ে গেল, আমাদের ওয়েস্ট কোস্ট এন্ড হয়ে গেল। এবার আমরা চলে আসছি ইস্ট কোস্টে। ইস্ট কোস্টে শুরু হচ্ছে দেখো তামিলনাড়ু থেকে। তামিলনাড়ুতে আমরা দুটো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্যালিমেয়ার পয়েন্ট আর একটা হচ্ছে পিচাভরম। দুটো আমরা ম্যানগ্রোভ ফরেস্ট লক্ষ্য করছি তামিলনাড়ুতে, ক্যালিমেয়ার পয়েন্ট এন্ড পিচাভরম। নেক্সট অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর পরে অন্ধ্রপ্রদেশ, এটা হচ্ছে আমাদের লারিঙ্গা। আচ্ছা, এই লারিঙ্গা আমাদের খুব রিসেন্ট 2022-এ প্রিলি কি মেইনসে WBCS এ এসেছিল। তো লারিঙ্গাটা পড়ে অনেকে বুঝতেই পারেনি বা মাথাতেও আসেনি যে এটা একটা ম্যানগ্রোভ ফরেস্টের নাম। মানে অনেক স্টুডেন্টই আমাকে পরীক্ষা দিয়ে বেরিয়ে বললো, ম্যাডাম প্রশ্নটা মনে হয় ভুল এসছে, লারিঙ্গা বলে কোনোদিন কোনো কিছু ম্যানগ্রোভ শুনিনি। আমি বললাম না, এটা তো আছে অন্ধ্রপ্রদেশে। তো অ্যাকচুয়ালি কি হয়, আমরা সবসময় ম্যানগ্রোভ মানে সুন্দরবন সুন্দরবনই করি, বা সুন্দরবন ছাড়াও যে ভারতে এতগুলো রাজ্যে ম্যানগ্রোভ রয়েছে সেগুলো আমাদের ম্যাক্সিমাম টাইমে অজানা থেকে যায়।
এবং অলরেডি সেখান থেকে আমাদের প্রশ্ন চলে এসেছে। আর দেখবে একটা পরীক্ষাতে প্রশ্নটা আসা মানে পরবর্তী ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় সেই প্রশ্ন আবার রিপিট হয়েই যায়। নেক্সট ওডিশা, ওডিশাতে দেখো দুটো আছে, ভিতরকণিকা এবং মহানদী আইল্যান্ড। ওডিশার পরে আছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গতে সুন্দরবন। তাহলে ভারতের মূল ভূখণ্ডে যে 9টা স্টেট আমাদের ছিল, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওডিশা, ডাব্লিউবি, এই 9টা স্টেটের আমরা 9 টাইপের বা 9-এর বেশি, কারণ একটা দুটো স্টেটে একাধিক ম্যানগ্রোভ ফরেস্টের নাম জানলাম। এগুলো কি আগে জানতে? আশা করি জানতে না, আজ থেকে জানবে। সুন্দরবন ছাড়াও আরো এতগুলো ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, এবং এগুলো ছাড়াও আন্দামান নিকোবরেও একটা ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যায়, যেটা হচ্ছে নর্থ আন্দামান। তাহলে দেখো ভারতে কতগুলো ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, অথচ ম্যানগ্রোভ ফরেস্ট বললেই আমরা একটাই কথা বলি, সুন্দরবন। সুন্দরবন এতবার করে বলার কারণই হচ্ছে সুন্দরবন ওয়ার্ল্ডের মধ্যে বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ন্যাশনাল পার্ক, তাই আমাদের সুন্দরবনের নামটা সবসময় হাইলাইট করে মাথায় থাকে। বা তার সাথে বাকিগুলোকেও এখন আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হিসাবে মাথায় রাখতে হবে। ওকে, তো দেখা গেল কতগুলো স্টেট ওয়াইজ আমরা ম্যানগ্রোভ ফরেস্ট গুলো করেছি, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখে নিই আমাদের, আচ্ছা এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি যে আমাদের কি কি মেইন স্পিসিস আমরা দেখতে পাই। মানে ম্যানগ্রোভ ফরেস্টটা তো দেখে নিলাম, মানে ফরেস্টগুলোর নাম দেখে নিলাম, তো এই ফরেস্টের প্রধানত কি কি ধরনের গাছ আমরা দেখতে পাই। দেখো আমরা এখানে মূলত সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, হোগলা, এটা হোগলা হবে, হোগলা, ঠিক আছে, গোল পাতা হবে, এটা হচ্ছে গোল পাতা, গোল পাতা, কেয়া, গোল পাতা, কেয়া, কেওড়া, কেওড়া, কেওড়া জল তোমরা হয়তো খেয়েছো, ঠিক আছে। এই গাছগুলোকে আমরা ম্যানগ্রোভের গাছ হিসাবে চিহ্নিত করে থাকি। এই যে আমরা বিরিয়ানি খাই না, একটা বিরিয়ানি, বিরিয়ানি ফ্রেশ যে বিরিয়ানি টাইপ গন্ধটা আসে, আমরা যে পাই একটা বিরিয়ানি টাইপের গন্ধ, এটাই কিন্তু আমাদের কেওড়ার গন্ধ, কেওড়া জলের গন্ধ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কেওড়া হচ্ছে আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট। তো এই ম্যানগ্রোভ ফরেস্টের কিছু বৈশিষ্ট্য আছে, কিরকম? এরা অত্যন্ত সল্ট টলারেন্ট গাছ হয়, মানে প্রচন্ড লবণতা সহ্য করতে পারে। কারণ ধরো এরা প্রত্যেকেই সমুদ্র উপকূলে অবস্থিত, বা এই ম্যানগ্রোভ ফরেস্টের অবস্থান মানেই কোস্টাল রিজিয়ন, যেখানে দিনে দুবার করে জোয়ারের জল এসে ডিপোজিট হচ্ছে। আর জোয়ারের জল মানে সমুদ্রের জল এসে ডিপোজিট হচ্ছে, ফলে তার সাথে কি ডিপোজিট হচ্ছে? নুন গিয়ে ডিপোজিট হচ্ছে। তাই এদের এক কথায় আমরা বলতে পারি এরা হচ্ছে সল্ট টলারেন্ট ম্যানগ্রোভ ভেজিটেশন। ওকে, এর সাথে ম্যানগ্রোভ ফরেস্টের একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বা এদের মানে বাধ্যতামূলক ভাবে শ্বাসমূল ঠেসমূল দেখা যায়, যেটাকে আমরা ব্রিদিং রুটস বা আর্চিং রুটস বলে থাকি। মানে ম্যানগ্রোভ ফরেস্ট মানেই আমরা এখানে মানে ব্রিদিং রুটস বা আর্চিং রুটস দেখতে পাবো। আচ্ছা এছাড়া একটা বৈশিষ্ট্য, আমি এটা ডিলিট করে দিয়ে একটু তোমাদের এঁকে বোঝাই, যে ব্রিদিং রুটস গুলো কিরকম থাকে দেখো, যেখানে গাছ হয় ঠিক সেখানেই ব্রিদিং রুটস গুলো থাকে না। সাপোজ ধরো এটা একটা আমাদের ম্যানগ্রোভ ফরেস্টের একটা গাছ, ওকে, এই সুন্দরী গাছ টাইপ গুলো এরকমই হয়, ছোট ছোট দেখতে হয়, হাইট খুব বড় হয় না, একটু ঝোপ টাইপের হয়। এবার এই গাছটার যে ব্রিদিং রুটস হবে, সেই ব্রিদিং রুটসটা বেশ কিছুটা দূরে গিয়ে এরকম ভাবে বেরিয়ে থাকবে, মানে যেটাকে আমরা শ্বাসমূল বলে থাকি। এটা হচ্ছে আমাদের শ্বাসমূল বা ব্রিদিং রুটস। মানে গাছ যেখানেই হয় তার পাশেই যে আমরা ব্রিদিং রুটসটা দেখতে পাই সেটা নয়, গাছ থেকে বেশ কিছুটা দূরবর্তী অঞ্চলে গেলে তবে আমরা সেখানে একটা ব্রিদিং রুটস দেখতে পাই। তো মানে ম্যানগ্রোভ ফরেস্টে এরকম অনেক জায়গাতেই দেখা যায়, বিশেষ করে সুন্দরবন এলাকাতে দেখা যায় যে ধরো একটা পুরো অঞ্চলই রয়েছে যেখানে শুধু ব্রিদিং রুটস গুলোই দেখতে পাচ্ছি। আর ব্রিদিং রুটস গুলো কি হয়, মাটির তলায় ঢুকে আবার এরকম বেরিয়ে আসে, এবং পুরো ওই জায়গাটা একটা কর্দমাক্ত পাঁক জাতীয় নোনা মাটিতে ভরা থাকে।
একবার যদি ওখানে পা ঢুকে যায় তাহলে দেখবে ওই মানে তলায় পুরো মানে নেটওয়ার্ক মানে জালের মতো ওই শেকড় গুলো বেছানো থাকে, যেখান থেকে পা টেনে বার করাটাই খুব মুশকিল হয়ে যায়। এই জায়গাগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি খাড়ি। খাড়ি মানে সুন্দরবনের খাড়ি খুব ভয়ানক এবং বিখ্যাত খাড়ি, কারণ নদীর বেশ কিছু টাইডাল রিভারের দুই ধারে এরকম খাড়ি দেখা যায়। যখন নদীগুলোতে জল আসে ওই জোয়ারের জল, তখন ওই জায়গাগুলো অঞ্চলগুলো জলে ভরে যায়। যখন নদীগুলোতে ভাটা চলে আসে তখন জল ওখান থেকে সরে যায়, ফলে ওই জায়গাগুলোতে জল আবার নেমে যায়। নেমে গিয়ে ওই জায়গাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আমাদের পাঁক জাতীয় মৃত্তিকা দেখা যায়, এবং যেখানে তার প্রচুর ব্রিদিং রুটস রয়েছে। তো এই খাড়ি অঞ্চলগুলোতে কুমিররা ভীষণ ভালোবাসে থাকতে। তো সেই জন্য কুমিররা পুরো কাদা মেখে বসে থাকে, বোঝা যায় না, হয়তো আমরা গিয়ে মানে মাটি মনে করে কুমিরের মুখেই পা দিলাম, এরকমও প্রচুর ঘটনা ঘটতে দেখা গেছে। তো এই জন্য সুন্দরবনের খাড়ি খুব ভয়ঙ্কর খাড়ি বলা হয়, ঠিক আছে। তো এই সুন্দরবন ছাড়া কিন্তু খাড়ি অঞ্চল আমরা খুব একটা জায়গায় দেখতে পাই না, তাই সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টকে খুব বিখ্যাত ফরেস্ট হিসাবে আমরা চিহ্নিত করে থাকি। এবং এটা সুন্দরবনের যে খাড়ি সেটাকে আমরা ওয়ার্ল্ডের মধ্যে মানে ফেমাস খাড়ি বলে থাকি বা ভয়ঙ্কর খাড়ি বলে থাকি। দেখবে রোড বলে একটা সিনেমা হয়েছিল, আমি জানি না তোমরা কেউ দেখেছো কিনা, যেখানে সুন্দরবনের বাঘ বা সুন্দরবনের শিকার টিকার নিয়ে কিছু দেখানো হয়েছিল। তো সেখানে দেখানো এই ব্যাপারগুলো দেখানো হয়েছিল যে ওই খাড়ির মধ্যে একদম দৌড়াতে গিয়ে পুরো পড়ে গিয়ে কাদা মেখে আর উঠতে পারিনি। মানে অ্যাকচুয়ালি প্রচুর জোঁকও থাকে, যেহেতু এটা স্যাঁতস্যাঁতে নোনা মাটির জায়গা হয়, আর স্যাঁতস্যাঁতে ওয়েদারে জোঁক গুলো থাকতে খুব পছন্দ করে, তো প্রচুর জোঁক টোকও থাকে, প্রচুর পোকামাকড় থাকে, তার সাথে কাদা, কুমির, এই ব্রিদিং রুটস মানে শ্বাসমূল, আবার একটা গাছের পাশ থেকে কিছু আর্চিং রুটস থাকে। মানে অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ ফরেস্টে ঢোকাটা ভেরি ভেরি ডিফিকাল্ট, এবং ঢুকে গেলে ওই কাদামাটি পেরিয়ে বেরিয়ে আসাটা আরো ডিফিকাল্ট। আর ম্যানগ্রোভ ফরেস্ট মানেই সেখানে একটা লবণাক্ত কর্দমাক্ত মৃত্তিকার জায়গা আমরা দেখতে পাবো। তো এটাই হচ্ছে মেনলি আমাদের সুন্দরবন এলাকার বৈশিষ্ট্য বলতে পারো। যদি তোমরা কেউ সুন্দরবন এলাকার কাছাকাছি থাকো, তারা যেটা বললাম সেটা ফিল করবে, বা আমার থেকেও হয়তো তাদের এক্সপিরিয়েন্স বেশি আছে। আমি সামান্য একটুখানি ঘুরতে গেছি, ঘুরতে গিয়ে যতটুকু আমি দেখেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, ঠিক আছে। তো এই টোটাল ছটা টাইপ আমরা, ছটা বা পাঁচটা বলতে পারো, মেন পাঁচটা, আর ডেসিডুয়াসকে আমরা দুটো সাব ডিভিশনে ভাগ করি, তো সেইভাবে ছটা। তো সেইভাবে দেখলে আমাদের মেন পাঁচটা টাইপ বা পাঁচ ধরনের উদ্ভিদ আমাদের ভারতে দেখা যায়, যার বৈশিষ্ট্য আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করলাম। এর বাইরে কিন্তু ভেজিটেশন থেকে প্রশ্ন আসার কোনো চান্স নেই। এবং তোমরা যখন পরবর্তী ক্ষেত্রে আমাদের সাথে ক্লাসে যুক্ত হবে, তখন দেখবে এভাবেই আমরা পিডিএফ শেয়ার করেই কিন্তু পড়াবো, এবং ইংলিশ বাংলা দুটো ভাষাতেই থাকে। দেখো, ইংলিশটা শেয়ার করে আমি তোমাদের সাথে ক্লাস নিলাম, এবং এরপরেই কিন্তু আমাদের বাংলা ভার্সনেও ব্যাপারটা রেডি করা আছে, পুরোটাই আমাদের বাংলা ভার্সনেও করা আছে। মানে যা যেগুলো আমি তোমাদের ইংলিশ ভার্সনে নিয়ে পড়িয়েছি সেগুলোই দেখো পুরোটা আমাদের এখানে বাংলা ভার্সনে কিন্তু টাইপ করা আছে, একটা ম্যাপ দেওয়া আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, ঠিক আছে। তো এই এই কারণগুলোর জন্য তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, তাহলে এই জিনিসগুলো পিডিএফ গুলো তোমরা অবশ্যই সেখানে পেয়ে যাচ্ছ। এবং এছাড়া তোমরা যেটা পড়বে, এটা হচ্ছে আমাদের কৃষিজ ঠিক নয়, এটা আমাদের বনজ গবেষণাগার বললে বেটার হয়। এটা কৃষিজ নয়, এটা হচ্ছে আমাদের বনজ গবেষণাগার। মানে আমাদের এই যে ফরেস্ট ইনস্টিটিউট, মানে ফরেস্ট ইনস্টিটিউট বলতে পারো বা রিসার্চ ইনস্টিটিউট বলতে পারো। মানে আমরা আমাদের ভারতে যে প্রধান পাঁচ রকমের উদ্ভিদ জগৎ দেখলাম, তাদের বেশ কিছু রিসার্চ ইনস্টিটিউট আমাদের ভারতে রয়েছে। এখানে দেখো টোটাল 9টা দেওয়া আছে, এখন আমাদের আরো কয়েকটা বেড়েছে, মানে এখন আমাদের প্রায় 12-13টা হয়েছে, কিন্তু তাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট বা মোস্ট প্রমিনেন্ট ইনস্টিটিউট, প্রমিনেন্ট মানে যেগুলো আমাদের ফ্রিকুয়েন্টলি পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেটা হচ্ছে এই 9টা।
প্রচুর বার পরীক্ষাতে এসেছে, বিশেষ করে নাম্বার ওয়ানটা মানে যে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এটা যে কতবার পরীক্ষাতে এসেছে আমরা কাউন্ট করে শেষ করতে পারবো না, এবং কোন পরীক্ষাতে এসেছে আমাদের বাদ দিতে পারবো না, যে কোনো পরীক্ষাতে প্রচুর বার এসেছে। এবং যেটা আমাদের দেরাদুনে অবস্থিত, বহুবার এই কোশ্চেনটা এসেছে। তো এরকম ভাবে দেখো 9টা দেওয়া আছে। নাম্বার 2 হচ্ছে ইনস্টিটিউট অফ এরিড জোন ফরেস্ট্রি রিসার্চ, যেটা আমাদের যোধপুরে রয়েছে। নাম্বার 3 ইনস্টিটিউট অফ রেন অ্যান্ড ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, যেটা জোরহাটে রয়েছে। নাম্বার 4 ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা বেঙ্গালুরুতে রয়েছে। নাম্বার 5 ট্রপিক্যাল ফরেস্ট্রি রিসার্চ ইনস্টিটিউট, যেটা জব্বলপুরে রয়েছে। নাম্বার 6 ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং। ট্রি ব্রিডিং মানে হচ্ছে এখানে বিভিন্ন গাছের হাইব্রিড করানো হয়, ঠিক আছে, এবং রিসার্চ করা হয় কোন গাছের সাথে কোন গাছ হাইব্রিড করালে ফলন ভালো হতে পারে। সেটা রয়েছে আমাদের কোয়েম্বাটুর, তামিলনাড়ুতে অবস্থিত। নাম্বার 7 হচ্ছে টেম্পারেট ফরেস্ট রিসার্চ সেন্টার, যেটা আমাদের সিমলাতে রয়েছে। নাম্বার 8 সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভিটি, যেটা রাঁচিতে রয়েছে। নাম্বার 9 সেন্টার ফর সোশ্যাল ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট, যেটা এলাহাবাদে রয়েছে। তো এই 9টা রিসার্চ ইনস্টিটিউট বোঝানোর কিছু নেই বা বোঝার কিছু নেই, তোমাদেরকে সিম্পলি লোকেশন গুলো মনে রাখতেই হবে, এই 9টা মনে রাখতেই হবে। মানে যদি জিজ্ঞাসা করো ম্যাডাম এই 9টাই কি ইম্পর্টেন্ট, আমি বলবো ইয়েস, কারণ আমি বেছে বেছে যে 9টা ইম্পর্টেন্ট সেইগুলোই তোমাদেরকে এখানে চার্টে দিয়েছি। এই 9টা তোমাদেরকে মনে রাখতেই হবে, কারণ এই 9টা ফ্রিকুয়েন্টলি বিভিন্ন পরীক্ষাতে এসেছে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে আমাদের টোটাল এই যে ভেজিটেশন চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে ফেললাম। টোটাল আমরা দুটো ক্লাসে এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করে ফেললাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কোনো রকমের জিজ্ঞাসা কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই সেখানে কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, ভালো থেকো সবাই। পরবর্তী আরেকটি ক্লাসে আরেকটি টপিক নিয়ে অবশ্যই তোমাদের সাথে আলোচনায় থাকবো।